প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার তোমাদেরকে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা ক্লাস 8-এর আজকে তড়িতের উপর রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তড়িতের উপর রাসায়নিক প্রভাব মূলত যে ব্যাপারটা সেটাকে আমরা সংক্ষেপে তড়িৎ বিশ্লেষণও বলে থাকি। তো আমরা আজকে তড়িৎ বিশ্লেষণ বিষয়টা আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নিই যে পরিবাহী বা সুপরিবাহীও বলা হয় এবং কুপরিবাহী পদার্থদের মধ্যে একটু পার্থক্য। আমরা কি বলি না, যে সকল পদার্থের মধ্য দিয়ে ভালো তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা বলি সুপরিবাহী, আর যাদের মধ্য দিয়ে তড়িৎ একদমই চলাচল করতে পারে না সে সকল পদার্থকে বলি তড়িতে কুপরিবাহী। তাই না? খুব সহজ সংজ্ঞা, ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি। তো এই সুপরিবাহী পদার্থ যারা আবার তাদেরকে তুমি গলিয়ে নাও বা অন্য যে কোনো কন্ডিশনে তাদেরকে রাখো না কেন, তারা সবসময় তড়িতের ভালো পরিবহন করবে। আবার কুপরিবাহী পদার্থ যারা, তাদেরকে তুমি যে কোনো কন্ডিশনে নিয়ে যাও না কেন, গলিত বা অন্যান্য কোনো কন্ডিশনে, সেক্ষেত্রেও তারা কি হবে, দেখা যাবে যে তারা তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে? তো এইভাবে ভাগ করলাম। কিন্তু এমন কিছু কিছু পদার্থ আবার আছে, যে সকল পদার্থ কঠিন অবস্থায় হয়তো তারা তড়িৎ পরিবহন করে না, কিন্তু তাদেরকে তুমি যদি গলিয়ে নাও অথবা তাদেরকে যদি কোনো একটা উপযুক্ত দ্রাবক যেমন জল এরকম কোনো দ্রাবকে যদি তাদেরকে আমরা দ্রবীভূত করে নিই অর্থাৎ গুলিয়ে দিই, সোজা ভাষায় বললে গুলিয়ে নেওয়ার পর সেইখানে যদি আমরা তড়িৎ চালনা করি, তখন কিন্তু আমরা আবার অবাক হয়ে দেখতে পাই যে সেই সময় সেই সকল পদার্থ গলিত বা জলে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে আবার পারে। তাহলে এইবার ওই পদার্থদেরকে কি বলবো, সুপরিবাহী না? সুপরিবাহী পদার্থ তো সব অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে। তো তাদেরকে কুপরিবাহী বলবো না? ওরা তো কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে না, এই ধরনের পদার্থকেই বলি। তো তাহলে তাদেরকে আমরা কি নাম দেব? তাদের ক্ষেত্রে আমরা নাম দিয়েছি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে বুঝতেই পারছো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সুপরিবাহী বা কুপরিবাহী পদার্থের তুলনায় একটু আলাদা ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাদেরকে বলবো? আমি আরেকবার বলছি, যে সকল পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবক যেমন জলে দ্রবীভূত অবস্থায় কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, এবং এই তড়িৎ পরিবহন করবার ফলে কি হয়ে যায়, ওদের দেখা যায় যে মূল রাসায়নিক যে গঠন সেই মূল রাসায়নিক গঠনের পরিবর্তন হয়ে যায়, সেই সকল পদার্থকেই আমরা বলতে পারবো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে? এইবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেমন কারা হয় দেখো। স্বাভাবিক অবস্থায় কি হয় বলতো, আমরা যে জলটা পান করি সেই জলটা যদি একদম বিশুদ্ধ হয়, অর্থাৎ সেখানে যদি অন্য কোনো কিছু অপদ্রব যদি না মিশে থাকে, তাহলে সেই বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু আবার ওই জলেই তুমি সামান্য পরিমাণ যদি লবণ, যে কোনো লবণ, যেমন আমরা যে লবণটা খাই খাদ্য লবণ, সেই খাদ্য লবণটাও যদি তুমি সেই জলে আবার করে দাও, দ্রবীভূত করে দাও, দেওয়ার পর সেখানে যদি আবার তড়িৎ চালনা করো, সেক্ষেত্রে কিন্তু আবার কি দেখতে পাবো বলতো, ওই তখন আবার কিন্তু জলটা সামান্য তড়িৎ পরিবহন করতে পারবে। তার মানে কি, আমরা বলতেই পারি বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু তোমার সামান্য কোনো অপদ্রব মিশ্রিত লবণ জাতীয় বা অ্যাসিড বা ক্ষার জাতীয় অপদ্রব মিশ্রিত জল কিন্তু আবার তড়িতের সুপরিবাহী। ঠিক একই রকম ভাবে এই যে লবণের কথা বললাম, সেটা তো জলে দ্রবীভূত করে বললামই তোমাদেরকে তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু আবার এই লবণটাকেও যদি আমরা গলিয়ে নিই তাহলেও কিন্তু এ তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা বলতেই পারি সোডিয়াম ক্লোরাইড যে, অর্থাৎ যে খাদ্য লবণ আমাদের, সেই খাদ্য লবণটা কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই খাদ্য লবণ ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ধরনের যে লবণগুলো আছে পরীক্ষাগারের প্রস্তুত, সেই লবণগুলো প্লাস পরীক্ষাগারে যে বিভিন্ন আমরা অ্যাসিডগুলো পাই, সেই অ্যাসিডগুলো এবং ক্ষারগুলো, যে ক্ষারগুলো থাকে, এদের সব জলীয় দ্রবণগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলতো, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। ঠিক আছে? তো এক্ষেত্রে আবার এই জিনিসটা মাথায় রাখবে, কোনো মৌলিক পদার্থ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না। কেন বলতো? কারণ একটু পরে তার আমরা উত্তর পাবো, দেখব।
তো এবার আমরা আসি এই যে তড়িৎ বিশ্লেষক পদার্থটা, এই তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা জানি। চলো, তো সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এবার দেখো তড়িৎ বিশ্লেষক পদার্থ কি হবে, তারা হয় গলিত হবে, না হলে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় থাকবে। তার মানে সোজা ভাষায় বলতে গেলে, এক কথায় বলতে গেলে, তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো কি হবে, তরল অবস্থায় থাকবে। তো তাদেরকে কোথাও রাখতে গেলে তো আমাদের পাত্র রাখবে, যে তাদের মধ্যে তড়িৎ চালনা করতে গেলে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তাদেরকে একটা পাত্রের মধ্যে নিব। মনে রাখবে যে পাত্রে তড়িৎ বিশ্লেষক পদার্থদেরকে রেখে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত করা হয়, সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। আমি আবারও বলছি, ভোল্টমিটার না, কিন্তু ভোল্টামিটার। এখানে একটু সাবধান থাকবে তোমরা, কারণ ভোল্টমিটার আর ভোল্টামিটার কিন্তু এক না। ভোল্টমিটার দিয়ে আমরা সাধারণত বিভব প্রভেদ পাই, আমরা উপর ক্লাসে পাবো। আর ভোল্টামিটার, এখানে সেই ভোল্টামিটারটা কি না, তড়িৎ বিশ্লেষণ করবার যে পাত্র, সেই পাত্রটার নামই হচ্ছে কিন্তু ভোল্টামিটার। ঠিক আছে, এইবার এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা তুমি ঘটাবে, তাহলে তোমাকে তড়িৎ চালনা করতে হবে। তড়িৎ চালনা করতে গেলে আমাদের তড়িতের উৎস লাগবে। আমরা তড়িতের উৎস সাধারণত ব্যাটারি নিই। ব্যাটারিকে তোমরা 7-এ দেখেছো এইভাবে সংক্ষেপে আমরা প্রকাশ করি। এবার সেই ব্যাটারি থেকে তার নিয়ে এসে তড়িৎ বিশ্লেষণ এর মধ্যে ডুবিয়ে দেবো, তাহলেই হবে না? সাধারণত কি হয়, তারটা অন্তরক হয়। আচ্ছা ঠিক আছে, কিছুটা অংশ তারের সামনের দিকের অংশ আমরা কি করি, অন্তরক পদার্থ তুলে নিই, তারপরে সংযোগ করি, তাই তো? তো সেই অবস্থায় যদি তারটা নিয়ে এসে রাখি, তাহলে কি হয় বলতো, এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদার্থ, তার সঙ্গে ওই তারের সংযোগ ভালো হবে না, যার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ভালো সংঘটিত হবে না। তো সেক্ষেত্রে কি করা হয়, তারটাকে সরাসরি আমরা পাত্রে না নিয়ে এসে আমরা কি করি, যে কোনো দুটো ধাতব পাত ওই তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্যে আগে ডুবিয়ে দিই। ঠিক আছে, সেই দুটো ধাতব পাতকে তড়িৎ বিশ্লেষণ পাত্রে ডুবানোর পর আমরা কি করি, এই ব্যাটারি তার দুটো নিয়ে এসে ওই ধাতব পাতের সঙ্গে আমরা যুক্ত করে দিই। ধাতব পাতের সঙ্গে নিয়ে এসে যুক্ত করে দিই। যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর সময় যে দুটি ধাতব দণ্ড তড়িৎ বিশ্লেষণের মধ্যে ডোবানো থাকে এবং তারা কি হয়, ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা থাকে, তাদেরকেই মনে রাখবে বলা হয় কিন্তু তড়িৎদ্বার। তাদেরকে আমরা বলি তড়িৎদ্বার। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় দুটো তড়িৎদ্বার লাগবে। ঠিক আছে, এবার এই দুটো তড়িৎদ্বারের কিন্তু আবার আলাদা আলাদা নামকরণ আছে। কিরকম, মনে রাখবে যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, সেই তড়িৎদ্বারটার নাম হবে হচ্ছে আমাদের অ্যানোড। কি নাম দিয়েছি, আবার বলছি, অ্যানোড। আর যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, সেই তড়িৎদ্বারটার আমরা নাম দিয়েছি হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, আমি আবারও বলছি, যে দুটো তড়িৎদ্বার আছে, সেই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড। আর যে তড়িৎদ্বারটা কি হবে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, তাকে বলা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এই তার মানে দুটো তড়িৎদ্বার আমাদের হয়ে গেল। তাহলে আমরা ব্যাটারির সঙ্গে কানেকশন করে দিলাম। দিলে কি হবে বুঝতেই পারছো। এবার যদি ধরে নাও বলতে বলতে কারেন্ট চলে গেলে তো আবার বিপদ শুরু হয়ে যাবে, আমরা দেখতে পাবো না। আমি আগে তাহলে কি করলাম, এখানে একটা সুইচ লাগিয়ে দিলাম, যে না, তোমাদের সঙ্গে আমি গল্প করে নিই, তারপর যখন আমার তড়িৎ বিশ্লেষণ শুরু করবো তখন সুইচটা অন করে দেবো। তো যাই হোক, সুইচের ভূমিকা তো তোমরা জানোই, শুধু বর্তনীকে মুক্ত বা বদ্ধ করবার জন্য ব্যবহার করা হয়। তো আমি এখন মুক্ত করে রেখেছি, তোমাদেরকে আলোচনা করে নিলাম, বুঝিয়ে দিলাম। এবার ধরে নাও আমি সুইচটা যদি অন করে দিই, তাহলে কি হবে, সুইচটা যুক্ত হয়ে যাবে। তাহলে সেই অবস্থায় কি দেখতে পাবো বলো তো, এইখানে যে তড়িৎ বিশ্লেষক পদার্থ আছে, সেই তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো এবার বিশ্লিষ্ট হয়ে যাবে। এই জন্য এর নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশ্লিষ্ট হয়ে কি আকার নেবে, তারা হচ্ছে আয়নের আকার নেবে। এবার আমাদেরকে বলো, তুমি আমাকে বলো, আয়ন কাকে বলা হয়? আয়ন জিনিসটা কি সেটা একটু আলোচনা করি। তাহলে আবার আমরা ব্যাটারিটাকে কি করি, একটু ওপেন করে রাখি, হ্যাঁ, পরে আমরা আবার অফ করে দেবো। তো এইবার অফ করে রাখি, সরি। এবার আয়ন জিনিসটা কি বলতো, আমরা কি বলি, তড়িৎগ্রস্ত কোন একটা পরমাণুকে সাধারণত আয়ন বলা হয়। মানে পরমাণুর মধ্যে কি থাকে, আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনের কোনো আধান নেই, প্রোটনের আধান ধনাত্মক, আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কারা থাকে, ইলেকট্রন। একটা স্বাভাবিক পরমাণুর ক্ষেত্রে কি হয়, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, সেজন্য পরমাণুটা স্বাভাবিক অবস্থায় কি হয়,
নিস্তরিত হয়। এবার কোনো কারণে যদি পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন যদি বের হয়ে যায় বা অন্য কোনো জায়গা থেকে এক বা একাধিক এসে সেই পরমাণুতে প্রবেশ করে, তখনই পরমাণুটা কি হয়ে যায়, তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আর এই ঘটনাটাকে তখন আমরা বলি হচ্ছে আয়ন। তো আমরা সেখানে পড়েছি কি আয়ন দু ধরনের হয়, তাই না? কি কি সেগুলো? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। এবার ক্যাটায়ন কাদেরকে বলবো বলতো? যদি কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বের হয়ে যায় তাহলে পরমাণুটা কি হয়ে যায়, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, তখন প্রোটনের সংখ্যা বেশি ইলেকট্রনের তুলনায়। সেজন্য সেই ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকেই বলা হয় কিন্তু ক্যাটায়ন। আবার অ্যানায়ন জিনিসটা কি না, যদি বাইরে থেকে কোনো এক বা একাধিক ইলেকট্রন যদি কোনো পরমাণুতে এসে প্রবেশ করে তাহলে কি হবে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে প্রোটনের তুলনায়। সেক্ষেত্রে পরমাণুটা সামগ্রিকভাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে, আর এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকেই বলা হয় কিন্তু অ্যানায়ন। ঠিক আছে? তার মানে কি, ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক পজিটিভ আধানযুক্ত তড়িৎগ্রস্ত কণা, আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত তড়িৎগ্রস্ত কণা বা পরমাণু। তো এইবার এই ক্যাটায়ন বা অ্যানায়ন যেমন কোনো একটা পরমাণু হয়, হতে পারে, আবার কোনো মূলকও কিন্তু হতে পারে। মূলক জিনিসটা কি, মূলক ব্যাপারটা কি সেটা একটু আমরা জানি। এমনি সাধারণ অবস্থায় ক্যাটায়নের যদি উদাহরণ দেন তাহলে আমরা এইভাবে বলতে পারি Ca+2, ধরো ক্যালসিয়ামের ক্যাটায়ন, Na+1, এটা সোডিয়ামের ক্যাটায়ন, এগুলো দেখো এটা প্লাস সাইন যুক্ত, এইভাবে আমরা লিখি। অ্যানায়নের যদি উদাহরণ দিতে বলো তাহলে আমরা দিতে পারি Cl-, ক্লোরিন আয়ন। ঠিক আছে? একই রকম ভাবে ধরে নাও অক্সিজেন আয়ন, তাহলে O-2, এরকম হয়। ঠিক আছে? এইবার এগুলো তো সব কি, এগুলো সব হচ্ছে আমাদের পরমাণু থেকে ক্যাটায়ন বা আয়ন সৃষ্টি হয়েছে। এবার আয়নটা কিন্তু পরমাণু ছাড়াও মূলক আকারেও সৃষ্টি হতে পারে। কি রকম? যেমন ধরে নাও NO3- আয়ন বা SO4-2 আয়ন, এরা কিন্তু কি মূলক আয়ন। তার মানে কি, মূলক আবার কাকে বলা হয়, যখন এক বা একাধিক মৌলের পরমাণু পরস্পর জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন একসঙ্গে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা সামগ্রিকভাবে একটি পরমাণুর মতন আচরণ করে, এই ধরনের পরমাণু গুচ্ছকেই বলা হচ্ছে মূলক। তাহলে এখানে দেখো একের বেশি পরমাণু আছে এবং তারা কি হয়েছে, জোটবদ্ধ অবস্থায়। এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে মনে হবে কি NO3, এই যে চারটা পরমাণু মিলে NO3 তৈরি হয়েছে, এরা কি করবে, মনে হবে যেন একটা পরমাণু যেমন আচরণ করে এরাও তাই করবে। তো এই ধরনের জোটবদ্ধ পরমাণু গুচ্ছকে আমরা বলি কি, মূলক। তো এই মূলকরাও কিন্তু আমাদের আয়ন রূপে থাকতে পারে। তো মূলকরা বেশিরভাগই কি হয় বলতো, তোমার অ্যানায়ন হয়। SO4-2, তারপরে ধরে নাও CO3 কার্বনেট আয়ন -2, এরকম। আর ধনাত্মক আয়ন যেমন দেখতে পাই আমরা OH-, এটাও ঋণাত্মক মূলক আয়ন, যেমন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বলা হয়। ধনাত্মক সাধারণত আমরা দেখি কোনটা হয়, NH4 অ্যামোনিয়াম মূলক, এ আবার কিন্তু ধনাত্মক মূলক আয়ন। তো এরকম হতে পারে। ঠিক আছে? তার মানে কি, এরাও আয়ন, এদিকে আমাদের পরমাণুর এরাও আয়ন। এইবার কি হবে, যখনই আমরা কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করব, তখনই কি হবে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এই আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। আয়নে বিশ্লিষ্ট হয়ে ওই দ্রবণের মধ্যে এবার কি করবে, ওই আয়নগুলো এবার কি করবে, তড়িৎ পরিবহনে সহায়তা করবে তড়িৎ বিশ্লেষণের সময়। তার আগে আমরা একটু আলোচনা করে নিই, তড়িৎ বিশ্লেষণ বলেই ফেলেছি যখন, তখন তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কি, এই যে সামগ্রিকভাবে যে ঘটনাটা ঘটবে এটাই তড়িৎ বিশ্লেষণ। মানে কি, ওই আয়নগুলো যখন তৈরি হলো, এবার ওই আয়নগুলো কি করবে বলতো, এই দুই ধরনের যে আয়ন তৈরি হবে তাদের মধ্যে ক্যাটায়ন যারা, তারা ক্যাথোডের দিকে ধাবিত হবে, আর যারা অ্যানায়ন তারা অ্যানোডের দিকে ধাবিত হবে। হওয়ার পর সেই অ্যানোডে গিয়ে তারা, অ্যানোড বা ক্যাথোডে গিয়ে তারা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন সেখানে করে তারা কি হবে, তোমরা বিভিন্ন, আমরা দেখতে পাবো তারা বিভিন্ন রকম কি করবে, তোমার নতুন নতুন মৌল বা যৌগ তৈরি করবে। ঠিক আছে? তো এই যে সামগ্রিকভাবে ঘটনাটা, এটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। সেই জন্য আমরা তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা এইভাবে দিই যে কি, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো যৌগের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে ওই যৌগটার রাসায়নিক পরিবর্তন ঘটানোর প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তেমন কি, একটা গলিত বা জলে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থার মধ্যে দেখি করেছি আমরা, ব্যাটারির সাথে তড়িৎ চালনা করছি, করে দেখতে পাচ্ছি আয়ন তৈরি হচ্ছে। সেই আয়নগুলো দুই তড়িৎদ্বারের দিকে যেয়ে তারা কি করছে, বিভিন্ন রকম নতুন নতুন ধর্মবিশিষ্ট কোনো মৌল বা যৌগ তৈরি করে ফেলছে। তাহলে এখানে দেখো রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলি যে এরকম
কোনো গলিত বা জলে দ্রবীভূত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের ভেতরে তড়িৎ চালনা করে ওই পদার্থটির মূল রাসায়নিক গঠনের পরিবর্তনের ঘটনাটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই টোটাল ঘটনাটা। তাহলে আমরা আবার ফেরত আসি পড়াশোনায়, যে তাহলে কি উৎপন্ন হয় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তোমার তড়িৎ চালনা করলে কি হবে, আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়নটা কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে নামের মিলের অনুসারে, আর অ্যানায়নটা কোথায় যাবে, অ্যানোডের দিকে যাবে। বুঝতে পেরেছো? তো এইবার দেখো কেন যাবে, তার কারণটা দেখো। আমাদের অ্যানোড কোনটার সঙ্গে যুক্ত আছে, আমি আবার এটাকে অন করে দিলাম, তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে গেছে। তাহলে এবার কি হবে, তোমার অ্যানোডটা কার সঙ্গে যুক্ত আছে, পজিটিভের সঙ্গে। আর এখানে যে অ্যানোডে কারা যাবে, অ্যানায়ন। অ্যানায়ন কেমন হয়, নেগেটিভ তড়িৎগ্রস্ত। তোমরা পড়েছো যে বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তো যেহেতু অ্যানায়ন নিজে নেগেটিভ, সেই জন্য কি করবে, পজিটিভের দিকে আকৃষ্ট হবে, এই জন্য অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। আবার ক্যাটায়ন হচ্ছে নিজে পজিটিভ, সেজন্য কি করবে, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে, এই জন্য ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। এই জন্য আমরা বলি অ্যানায়ন অ্যানোডের দিকে যুক্ত হয়, ধাবিত হয়, আর ক্যাটায়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। ঠিক আছে, ধাবিত হওয়ার পর সেখানে ইলেকট্রন বা গ্রহণের মাধ্যমে তারা কি করে, নতুন যৌগ তৈরি করে। আর এই যে ধাবিত হওয়ার ফলে তার ইলেকট্রনের গ্রহণ বর্জনের ফলে কি হয়ে যায়, এই যে তড়িৎ প্রবাহটা শুরু হয়েছিল, সেই তড়িৎ প্রবাহটা কি হয়ে যাবে, ক্রমাগত ঘটতে থাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবার আমরা কি জানি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের কাজটা কি করে দেয়, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের কাজটা করে দেয় মুক্ত ইলেকট্রন কণাগুলো, আমরা নাম শুনেছি। কিন্তু মনে রাখবে, এই তড়িৎ বিশ্লেষক পদার্থ যারা আছে তাদের মধ্য দিয়ে যখন তোমার তড়িৎ চলাচল করছে, সেই সময় কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করবে না। কারা তড়িৎ পরিবহন করবে না, ওই যে তড়িৎ বিশ্লেষক পদার্থটা ভেঙে যে আয়নগুলো তৈরি করেছে, ওই আয়নগুলোই কিন্তু এক্ষেত্রে তোমার হচ্ছে তড়িৎ পরিবহন করবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ধরে নাও জলের তড়িৎ বিশ্লেষণ করব। ধরে নাও সামান্য সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত জলের, সামান্য অবিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করব। অবিশুদ্ধ জলে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, তখন কি দেখতে পাবো বলো তো? এখানে তাহলে আমরা জল নিয়ে, বুঝতেই পারছো H2, এখানে জল নিয়েছি, তার মধ্যে কি থাকবে, আমাদেরকে কিছু অপদ্রব মেশাতে হবে। কথার কথা, আমি সেখানে সামান্য পরিমাণ NaCl মিশিয়ে দিলাম, সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলাম। ঠিক আছে, সামান্য পরিমাণ মিশিয়ে দিলে কি হবে, এবার তড়িৎ চালনা করবো। তাহলে কি হয়ে যাবে তখন বলো তো, এই জলটা ভেঙে যাবে আয়ন। এবার জল ভেঙে কি কি আয়ন তৈরি করে, ক্যাটায়ন হিসেবে তোমার H+ আয়ন তৈরি করবে, আর অ্যানায়ন হিসেবে কিন্তু OH- আয়ন তৈরি করবে। বুঝতে পারছো? জল ভেঙে কি হবে, ক্যাটায়নে H+ আয়ন, আর অ্যানায়ন হিসেবে OH- আয়ন। তাহলে বলো তো, আমার ক্যাথোড অ্যানোডের দিকে কে যাবে, অ্যানোডের দিকে অ্যানায়ন যাবে, আর ক্যাথোডের দিকে কে যাবে, ক্যাথোডের দিকে হাইড্রোজেন যাবে। ঠিক আছে, এবার ক্যাথোডে যে ঘটনাটা ঘটবে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। আর অপরপক্ষে অ্যানোডে যে ঘটনা ঘটবে সেটা অ্যানোড বিক্রিয়া। তো ক্যাথোডে কি ঘটনা ঘটবে দেখো, ক্যাথোডে আমার কে যাবে, H+ আয়ন যাবে। H+ আয়ন এবার ক্যাথোডে গেল, যাওয়ার পর এবার কি করবে, এবার ও হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে। এবার ক্যাথোডে দেখো ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, মানে এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে। ও কি করবে, টুক করে একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, সেখান থেকে গ্রহণ করে কি তৈরি করে দিবে, হাইড্রোজেন পরমাণু তৈরি করে দিবে। এবার হাইড্রোজেন তো আমরা জানি গ্যাসীয় পরমাণু, দ্বিপরমাণুক হয়, সেই জন্য কি করবে, একটা হাইড্রোজেন পরমাণু ওখানে যেতে পারবে না, দুটো H+ পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনের একটা অণু তৈরি করবে। যে হাইড্রোজেনের অণু তৈরি হবে সেটা বুদবুদ আকারে কি হবে, উপরের দিকে আমরা দেখতে পাবো বুদবুদের আকারে হাইড্রোজেন গ্যাস আমরা পেয়ে যাবো। তার মানে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাস পাওয়া যায় বলো তো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এটা আমরা অনেক সময় ভুলে যাই, মনে থাকে না যে ক্যাথোডে কি হাইড্রোজেন গ্যাসই পাওয়া যায় না অন্য কিছু। তো সেক্ষেত্রে মনে রাখবে, ক্যাথোডে কে যাবে জলের তড়িৎ বিশ্লেষণ করলে, ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন হিসেবে তো সবসময় H+ আয়ন থাকে, তাহলে H+ আয়ন যে নিশ্চয়ই ওখানে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অপর দিকে আবার চলো অ্যানোডে কি ঘটনাটা ঘটে সেটা দেখি। অ্যানোডে যে ঘটনাটা ঘটবে সেটাকে বলি আমরা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবার অ্যানোডে কে যাচ্ছে, OH- আয়ন যাবে, তাহলে OH- অ্যানোডে গেল, যাওয়ার পর তাহলে কি করবে, ওর দেখো ইলেকট্রন বেশি হয়ে আছে, তাহলে এবার অ্যানোডে কি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, মানে ওখানে ইলেকট্রনের ঘাটতি থাকে, ইলেকট্রন
দেবার স্কোপ থাকে ওইখানে, সেই জন্য কি করবে, ওইস মাইনাস ইলেকট্রন দান করে দেবে, ছেড়ে দেবে, ওই জন্য মাইনাস দিয়ে বোঝাচ্ছি। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলেও কি করবে, কি তৈরি করবে, ওইস তৈরি করবে। এবার ওইস মূলক কখনো প্রকৃতিতে এইভাবে থাকতে পারে না, সেই জন্য কি করবে, চারটা ওইস মূলক আবার সঙ্গে সঙ্গে কি করে ফেলবে, ওখানে 2 অণু জল তৈরি করে ফেলবে ও অক্সিজেন গ্যাস তৈরি করে ফেলবে। চারটা অক্সিজেন, চারটা ওইস মূলক কি করবে বলতো, ওইখানে গিয়ে আবার 2 অণু জলের অণু তৈরি করে ফেলবে আর 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। সেই অক্সিজেন গ্যাসটা আবার কি হবে, অ্যানোডে বুদবুদ আকারে বেরিয়ে যাবে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোড এবং অ্যানোডে 2 তড়িৎ দ্বারে কি দেখতে পাবো, দুটো গ্যাস বেরোতে দেখতে পাবো। ক্যাথোডে কোন গ্যাস, না হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে কোন গ্যাস, না অক্সিজেন গ্যাস। এই 2 গ্যাস কিন্তু আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করলেই আবার দেখতে পাবো। ঠিক একই রকম ভাবে আমাদের মনে হয়তো প্রশ্ন আসবে, এরকম হয়তো তোমরা ভাবা শুরু করে দিয়েছো যে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড আর অ্যানোডে গ্যাস পাওয়া যায়। না, এটা কিন্তু আবার কখনো ভেবো না যে ক্যাথোড অ্যানোডে সবসময় গ্যাসই বেরোবে, তা না। ক্যাথোড অ্যানোডে তোমার কঠিন পদার্থ হতে পারে, সেখানে তো তোমার গ্যাসও হতে পারে, মানে এক কথায় অন্যান্য যে কোনো অবস্থার আমরা কি করতে পারি, নতুন ধর্ম বিশিষ্ট কোনো মৌল বা যৌগ পেতে পারি, বুঝতে পারছো? তো সেই জন্য আমরা কি দেখবো, এবার আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কি হয়। তো সেই উদাহরণ দিতে গেলে এবার চলো আমরা আমাদের যে খাদ্য লবণ আছে আর জলের পরে যে কমন আরেকজন আছে, সেই খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করি। তাহলে খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ, তুমি হয়তো বলবে স্যার জলে তো মেশালাম সামান্য পরিমাণ খাদ্য লবণ, ওটা খুব কম পরিমাণ মিশিয়েছি, অর্থাৎ তুমি একদিক দিয়ে আবার বলতে পারো ওটা খাদ্য লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হয়ে গেছে। এইবার আমরা কি করব, আমরা এবার তোমার গলিত অবস্থায় খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করে দেখি কি ঘটনা ঘটে। সেখানেও কি তোমার ওই হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হবে, দেখি তো কি হচ্ছে গলিত অবস্থায়। তো প্রথমে এবার আসি খাদ্য লবণকে গলানো, কি খুব সহজ। তোমরা হয়তো বলবে হ্যাঁ স্যার খাদ্য লবণকে গলানো তো খুব সহজ, আমরা দেখি বাইরে কিছুক্ষণ লবণ ফেলে রাখলে সেটা গলে যায়। না, ওটা কিন্তু লবণ গলে না। ওই ক্ষেত্রে কি হয় বলতো, লবণ হচ্ছে জলাকর্ষী পদার্থ, মানে সহজে জল আকর্ষণ করতে চায়, সেই জন্য পরিবেশ থেকে জল গ্রহণ করে ওই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে ওইটাকে শুষে নিয়ে ওর মধ্যেও নিজে গলে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, হয়ে তখন মনে হয় যেন গলিত অবস্থা হয়েছে। খাদ্য লবণ কিন্তু ওটা গলিত নয়। খাদ্য লবণ গলিত মানে কি হবে, জল নিয়ে তো আর গলিত করলে তো ওটা দ্রবীভূত হলো। গলিত মানে কি, ও তাপ নিয়ে নিজে গলবে, বুঝতে পেরেছো, তরলে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করো, এই বিশাল উষ্ণতাতে জল কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘটে, সেখানে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি যদি খাদ্য লবণকে গরম করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে তখন কিন্তু খাদ্য লবণটা গলিত অবস্থায় যাবে। তো সেই গলিত অবস্থায় খাদ্য লবণটাকে আমরা 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি করেছি, আমরা এবার ধরে নাও এইখানে নিয়ে চলে আসলাম, সেই গলিত অবস্থায় নিলাম, ঠিক আছে। তাহলে সেই গলিত অবস্থায় খাদ্য লবণটাকে নেবার পর এবার যদি আমরা আবার তড়িৎ চালনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আবার দেখতে পাবো আমরা সোডিয়াম ক্লোরাইডটা প্রথমে কি হবে, খাদ্য লবণটা ভেঙে যাবে আয়নে, এখানে ক্যাটায়ন হিসেবে কি করবে, সাধারণত ধাতু যারা তাই ক্যাটায়ন তৈরি করে, সোডিয়াম এখানে ক্যাটায়ন মূলক তৈরি করবে, আর ক্লোরিন যেটা গ্যাস ছিল এখানে সেটা এখানে কি করবে, ক্লোরাইড আয়ন তৈরি করবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড Na+ এবং Cl- এই দুটো আয়নে ভেঙে যাবে। এবার এই দুজনে যখন ভেঙে গেল, তখন ভেঙে যাওয়ার পর ক্যাথোড এবং অ্যানোডে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমাদের ক্যাথোড বিক্রিয়া হবে, তাই না, এবং অ্যানোড বিক্রিয়া হবে। তো ক্যাথোডে কি ঘটনাটা ঘটবে, ক্যাথোডে দেখে যাবে ক্যাটায়ন, তাহলে আবার দেখো সোডিয়ামকে নিয়ে গেলাম ক্যাটায়নকে, Na+ কে। এবার ক্যাথোডে কি হয়, ক্যাথোডে আমরা জানি ইলেকট্রনের প্রচুর নেগেটিভ তড়িৎদ্বারে সংযুক্ত থাকার জন্য ইলেকট্রনের প্রচুর আধিক্য থাকে ক্যাথোডে, মানে ইলেকট্রন গ্রহণ করবার চান্স থাকে। তো সোডিয়ামের প্লাস মানে কি, ওর ইলেকট্রন অভাব আছে, তাহলে ও কি করবে, সঙ্গে সঙ্গে সেই চান্সটাতে একটু ডান্স মেরে দেবে ও, তাহলে কি করবো, একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। নিলে কি হবে, ওইবার সোডিয়াম পরমাণু তৈরি করবে। সোডিয়াম তো আর গ্যাস নয় যে দুটো লাগবে, তো একটা পরমাণু তখন তৈরি করবে। ওই সোডিয়ামটা তখন কি করবে, ওই যে তোমার ক্যাথোড আছে সেই ক্যাথোডের গায়ে সোডিয়াম ধাতুর আস্তরণ করতে শুরু করে দেবে। আবার অ্যানোডে কি ঘটনাটা ঘটবে, অ্যানোডে আমরা দেখতে পাবো উল্টো ঘটনাটা ঘটবে। Cl- মানে ওর ইলেকট্রন বেশি আছে, তাহলে অ্যানোডে যে কি করবে, একটা ইলেকট্রন বর্জন করবে, করে Cl পরমাণু তৈরি করবে। ক্লোরিন তো আবার গ্যাস, তাহলে একটা পরমাণু হবে না, ওই জন্য দুটো পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2 অণু তৈরি করে সেই অণুটা বুদবুদ আকারে বেরিয়ে যাবে। তাহলে দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, তখন কিন্তু আবার আমরা ক্যাথোডে কঠিন পদার্থ পাচ্ছি আর অ্যানোডে আবার কিন্তু গ্যাসীয় পদার্থ পাচ্ছি। তার মানে কি,
তড়িৎ বিশ্লেষণ করা হলো যে কথাটা তোমাদেরকে আগে বললাম, যে 3 অবস্থায় কঠিন তরল গ্যাসের যে কোনো অবস্থাতেই আমরা কি করতে পারি, সেই নতুন ধর্মবিষ্ট মূল্যবান যৌগ আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে আরেকটা ঘটনা এবার আবার এখানে দেখো মজার ব্যাপার, সেটা হচ্ছে কি তোমরা ঠিক আগের চ্যাপ্টারে হয়তো জেনেছো যে বিক্রিয়া দু ধরনের হয়, আমরা দুটো ভাগে ভাগ করি বিক্রিয়াদেরকে, একটা হচ্ছে জারণ বিক্রিয়া আর একটা বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া আমরা কাদেরকে বলি, যেখানে ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াগুলোকে, আর যে সকল বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেগুলোকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। তো এখানে দেখো ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হয়, জারণ বিক্রিয়া সংঘটিত হয়, বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। আবার অপরদিকে অ্যানোডে কি ঘটনা ঘটছে, অ্যানোডে ইলেকট্রন বর্জিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ইলেকট্রন যেহেতু ওখানে বর্জিত হয় তার মানে ওখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমরা দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে কিন্তু আমরা একদিক দিয়ে জারণ বিজারণ প্রক্রিয়া বলতে পারি, কারণ যে সকল বিক্রিয়ায় দেখা যায় যে বা যে সকল প্রক্রিয়ায় দেখা যায় যে জারণ এবং বিজারণ দুটো একসঙ্গে ঘটছে সেগুলোকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে কিন্তু এখানেও ক্যাথোডে দেখো ইলেকট্রন যেহেতু গৃহীত হয় তার মানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অ্যানোডে যেহেতু ইলেকট্রন বর্জিত হচ্ছে তার মানে সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এই জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়াও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবার চলো আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ বিষয়টা সম্বন্ধে জানলাম, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে আমাদের কি লাভ সেই বিষয়ে একটু জানি, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করে আমাদের লাভ কি, নতুন ধর্মনিষ্ঠ পদার্থ তৈরি করে আমাদের কি লাভ হয়। সব জিনিসের তো আমরা সাধারণত বিজ্ঞানী সে সকল বিষয়গুলো নিয়ে বেশি অধ্যয়ন করি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। তো তড়িৎ বিশ্লেষণ এরকম কোনো ফালতু বিষয় না, এরও কিন্তু দারুণ লাভ আছে আমাদের। মূলত এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার মূলত যে লাভগুলো আমরা পাই, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো যেখানে আমরা ঘটাই বেশি, সেগুলোর মধ্যে 1 নম্বরে বলতে পারো তোমরা হচ্ছে ধাতু নিষ্কাশন। কি সেই ধাতু নিষ্কাশন ব্যাপারটা? ধাতু নিষ্কাশন মানে কি, প্রকৃতিতে আমরা যে সকল ধাতু ব্যবহার করি, লোহা বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে বিভিন্ন সোনা রূপা তামা, এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তুমি মাটি খুঁড়েই সোনা মাটির লোহার তলা পাবে না কখনো। সেই লোহাটা কি হবে বলো তো, বিভিন্ন প্রস্তরীভূত অবস্থায় থাকবে, অর্থাৎ ওর আকরিক বা ওর খনিজ এগুলো রূপেও প্রকৃতিতে বিরাজ করে। তো কি করতে হয় তখন আমাদের সেই সকল আকরিক বা খনিজদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে বিশেষ উপায়ে সেই সব আকরিক থেকে আমরা কি করি, আমরা ওই ধাতুটাকে, যে ধাতুটা আমাদের প্রয়োজন সেই ধাতুটাকে বের করে নিয়ে আসি। তো এই আকরিক থেকে আমাদের প্রয়োজনীয় ধাতুকে বের করে নিয়ে আসবার প্রক্রিয়াকে বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। তো এই ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটা সংগঠিত করা অতটা সহজ ব্যাপার নয়। দেখা গেছে যে ধাতুর যে বিভিন্ন ধাতুদের তাদের একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে, বুঝতে পেরেছো? তোমরা জানবে ধীরে ধীরে সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখা গেছে যারা উপরের দিকে থাকা, যারা তীব্র সক্রিয় ধাতু, তীব্র রাসায়নিক সক্রিয় ধাতু, তাদেরকে কিন্তু আমরা সহজে অন্যান্য প্রক্রিয়ার সাহায্যে এই নিষ্কাশন করতে পারি না। তখন তাদেরকে ওই আকরিক থেকে বের করে আনতে গেলে সব থেকে বেশি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে, যে প্রক্রিয়াটা আমাদের বেশি দরকার সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ। সেই জন্য কি দেখতে পাই আমরা, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার ক্ষেত্রে, ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগে। আর কোথায় হয়, ধাতু শোধনের ক্ষেত্রেও কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা খুব ভালোভাবে দেখতে পাই। শোধন জিনিসটা কি, ওই যে ধাতুটাকে আমরা তোমার প্রস্তরীভূত অবস্থা থেকে বের করে নিয়ে আসলাম, আনবার পরেও দেখা যায় কি ধাতুর মধ্যে কিছু অশুদ্ধি থাকে, যেগুলো অশুদ্ধিকে খুব সহজে দূর করা যায় না, যে না ধুয়ে নেবো, জল দিয়ে ঢেলে দেবো, ধুয়ে যাবে, হয়ে যাবে, এইরকম হয় না। কিছু কিছু হয়তো অশুদ্ধিকে এইভাবে তলানো যায় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু দেখা যায় যে সকল ক্ষেত্রে সহজ আমাদের কোনো পদ্ধতির দ্বারা আমরা ধাতু থেকে তাদের অশুদ্ধিগুলোকে বের করে আনতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দারুণভাবে আবার সেক্ষেত্রে কাজ করে। তো সেই জন্য আমরা কি করি, ধাতু শোধনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই প্রক্রিয়াটাকেই বলা হয় ধাতু শোধন। সেই ধাতু শোধনের প্রক্রিয়াটাকেও ক্ষেত্রেও আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ব্যবহার করে থাকি। আর একটা যেটা খুব দারুণ আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সংগঠিত করি, তার নাম হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? লেপন মানে সোজা ভাষায় বলতে গেলে লেপা, তাই না? মানে কি, যেমন গোবর লেপে দেয় উঠানে, আমরা দেখি গ্রামে গঞ্জে, তাই না? বাড়িতে, গ্রামে গঞ্জে বাড়িগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, বড় বড় উঠান থাকে, সেখানে গোবর লেপে দেয়, তাহলে গোবর লেপন হয়ে গেল ওখানে। ঠিক তেমনি এখানে কি তড়িৎ লেপন মানে কি তড়িৎ লেপে দেবো না,
তো তড়িৎ লেপন নামটা এই জন্য আসেনি, ওইভাবে আসেনি। তড়িৎ লেপন বিষয়টা কি? তড়িৎ লেপনটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে যখন আমরা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে অধিক সক্রিয় ধাতু যারা সহজেই যাত্রার সঙ্গে বিক্রিয়া করতে চায়, হয়তো তার নাম বাতাসি লোহা, ও ফেলে রাখবে, ও নিজের চেষ্টাতেও কি করে দেবে, অক্সিজেনের সঙ্গে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে মরিচা তৈরি করে আমাদের মানে ক্ষতির সম্মুখীন করে দিবে। তো এই ধরনের বিক্রিয়া যারা তারা সহজেই চট করে যারা বিক্রিয়া করতে চায়, সেই অধিক সক্রিয় ধাতুগুলোকে আমরা কি করে ওদের সক্রিয়তা কমিয়ে দিতে চাই। দেওয়ার জন্য আমরা কি করি, কম সক্রিয় ধাতুর ওদের উপর কি করে দিই, প্রলেপ দিয়ে দিই, লেপন দিয়ে দিই কম সক্রিয় ধাতুর। সেটা কোন পদ্ধতির সাহায্যে? এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা কি বলি, তড়িৎ লেপন কথাটা বলি, ব্যবহার করি। তার মানে কি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে তোমার কিন্তু তড়িৎ লেপন। তো এই তড়িৎ লেপনের ক্ষেত্রেও দারুণভাবে এগুলো কিন্তু কাজ করে আমাদের, ঠিক আছে? তো এবার এই তড়িৎ বিশ্লেষণ লেপন করতে গেলে আমাদেরকে কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সংগঠিত করবে সেটা একটু জানো। মনে রাখবে, যে ধাতুর উপর প্রলেপ দিবে তুমি, যে বস্তুর উপর ধাতু লিখা, আচ্ছা ধাতু লিখলাম, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? আর যে ধাতুর এবার আর উপর না প্রলেপ দেওয়া হবে তাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? এই দুটো বিষয় মনে রাখবে। দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে মানে কি, ধরে নাও, আমি সোজা ভাষায় বলছি, একটা ধরে নাও রূপার টাকা, ধরে নাও একটা লোহার টাকাকে আমরা সোনার প্রলেপ দেবো, লোহার টাকার উপর, হ্যাঁ, সোনা লিপে দিয়ে ওটা সোনার টাকা বানিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কাকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে গেলে তো আমাদের ক্যাথোড অ্যানোড লাগবেই। তো কাকে আমরা ক্যাথোড অ্যানোড রূপে ব্যবহার করবো সেটা আমাদের এখানে একটু জানতে হবে, ঠিক আছে? তো মনে রাখবে, তুমি তো যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, তার মানে এখানে আমি যে তোমাদেরকে উদাহরণটা দিলাম সেখানে লোহার উপর প্রলেপ দেওয়া হবে। তাহলে লোহার উপর যদি তুমি যে প্রলেপটা দিবে, তার মানে এখানে লোহাকে তখন আমরা কি করবো, ব্যবহার করবো বলো তো, ক্যাথোড বা অ্যানোড রূপে ব্যবহার করবো কিনা? সেক্ষেত্রে আমরা তখন কি করবো, ওকে আমরা যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে ব্যবহার করবো হচ্ছে ক্যাথোড রূপে, ঠিক আছে? আর যে ধাতুর প্রলেপ দিব আমরা, সেই ধাতুটাকে রাখবো হচ্ছে অ্যানোড রূপে। এটা কিন্তু আমাদের ভুলিয়ে যায়, ঠিক আছে? আমরা মনে রাখবো কিভাবে বলতো, যখনই ভুলে যাই আমরা, তখন দৈনন্দিন জীবনের এক্সপিরিয়েন্সকে মনে রাখবো বা ওই ঘটনাটাকে একটু মনে করবার চেষ্টা করবো। তারপর আমি কি বললাম, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, তার মানে যে ধাতুর তুমি প্রলেপ দিবে সেই ধাতুটা আসবে কোথায় থেকে? সেই ধাতুরা সাধারণত কি করবে, ক্যাটায়ন তৈরি করবে, আমি বললাম, তাই না? এবার সে ক্যাটায়ন তৈরি করবে মানে ও নিজে ক্যাটায়ন হয়ে আসবে। তাহলে ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সেই জন্য যার উপর তুমি প্রলেপ দিবে, যে ধাতুর উপর, তাকে তুমি হচ্ছে ক্যাথোড রূপে ব্যবহার করবে। তাহলে ওইখানে এসে প্রলেপ হয়ে যাবে, কারণ ক্যাথোডিক ক্যাটায়নটা আসে। আর যার তুমি যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে কিন্তু তুমি অ্যানোড রূপে ব্যবহার করবে। তার মানে আমার লোহার টুকরোটা হবে হচ্ছে এক্ষেত্রে ক্যাথোড, আর আমি যে সোনার প্রলেপ দিব সেই সোনাটা ক্যাটায়ন রূপে আসবে, তার মানে সে আসবে অ্যানোড থেকে, সে হবে হচ্ছে অ্যানোড, ঠিক আছে? এইভাবে আমরা চাইলে ক্যাথোড আর অ্যানোড রূপে ঠিক করে নিতে পারি। আর এক্ষেত্রে আরেকটু বলে রাখি, তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো কিন্তু আমার আবার বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন হয়। তড়িৎদ্বারগুলো আমাদের যেমন বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন হবে, তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই ছিল মূলত আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার বিভিন্ন আলোচনা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।